যে কোনো শিল্পীর তার মনের অভিব্যক্তি ফুটিয়ে তোলার জন্য একটা ক্যানভাস দরকার হয়। কখনো সেটা কাগজ হতে পারে, কখনো সেটা কাপড় হতে পারে বা অন্য কিছু। তোমরাও কি সেরকমই ভাবো? আমিও এতদিন পর্যন্ত অ্যাকচুয়ালি এরকমই ভাবছিলাম, যতদিন না পর্যন্ত আমি পূর্ব বর্ধমানের লবণধার গ্রামে এসেছি। হাই এভরিওয়ান, গেছো দিদির রবিবারের গল্পে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি একটা অসাধারণ জায়গায় এসেছি, যেখানে শিল্পী কাগজও নয়, কাপড়ও নয়, গোটা গ্রামের প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা দেওয়ালকে তার ক্যানভাস হিসেবে ব্যবহার করেছেন। আমি অসম্ভব ভালো লাগছে, এরকম জায়গা যে একটা আছে সেটাই আমি সেরকম ভাবে জানতাম না, কিন্তু আমি কয়েকজনের মুখে শুনেছিলাম। কিন্তু আমার যে একটা এত সুন্দর, আসতে আসতেই আমার একটা অসাধারণ অভিজ্ঞতা হলো। এরকম একটা গোটা গ্রাম বিভিন্ন কালারফুল আঁকা দ্বারা পরিবেষ্টিত। ইটস আ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স। যাই হোক, আর বকবক না, আমি এবার প্রথম যেখান থেকে আঁকা শুরু হয়েছিল সেখানে তোমাদের নিয়ে যাব এবং সেখানে আবার আমি তোমাদেরকে কিছু গল্প শোনাবো। চলে এসো আমার সঙ্গে। পূর্ব বর্ধমান জেলা দেবশালা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লবণধার গ্রাম। তো এই যে পুরো গ্রামে একটা অসাধারণ শিল্পকীর্তি, সেটার সূচনা হয়েছিল এই আমার ঠিক পেছনে অন্নপূর্ণা মন্দির থেকে। কোভিডের সময় এই মন্দিরের কাজ শুরু হয় এবং এখানে এই পেন্টিং এর, এই যে পুরো দেওয়াল জুড়ে যে আঁকা, সেটার কাজ কিন্তু এই প্রথম শুরু হয় অন্নপূর্ণা মন্দির থেকে। সেখানে পুরোটা এরকম সুন্দর করে রং করা হয়। ভেতরে কি আছে সেটাও তোমাদের দেখাবো, চলে এসো আমার সঙ্গে। আচ্ছা আচ্ছা, এখানে এখন তো দেখলাম আমি প্রতিমা তো এখানে নেই না, তো কখন হয়? এটা চৈত্র মাসে হয়, চৈত মাসে। আচ্ছা, চৈত মাসে রামনবমীর সময় হয়, বাসন্তী পুজো হয় না, হ্যাঁ তখন হয়। আগে নবানে হতো অঘ্রাণ মাসে, এখন চৈত্র মাসে সেই বাসন্তী পুজোর সময় হয়। আচ্ছা, তো তখন অনেকে আসেন? তখন অনেকে আসেন দেখতে? আসে, অনেক আসে, সব দেখে সব চলে যায়। আবার কেউ কেউ থাকে, তারপর সে ছবি তুলতে হলো, তারা সব ছিল 8-9 দিন, অনেকদিন। এখানে কি নিত্য পুজো হয়? হ্যাঁ, নিত্য পুজো হয়, প্রতিদিনের পুজো? মায়ের পুজো এখানে হয়, এখানে করালে হয়। আচ্ছা আচ্ছা, তা ভিন্ন হয় না। আচ্ছা, হ্যাঁ, ঠিক। আর ওই ধর্ম মন্দির আছে ওই ধারে, দুর্গা মেলা আছে, ওইখানে প্রতিদিন হয়। নমস্কার, আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম হারাধন রুইদাস। আচ্ছা, আপনি এই গ্রামের বাসিন্দা? আমি এই গ্রামের বাসিন্দা। বেশ, আমি একটুখানি দু একটা কথা একটু জানতে চাইছিলাম। হ্যাঁ, বলুন। এই যে একটা আঁকার এত সুন্দর একটা জিনিস শুরু হলো, এটা আপনার মোটামুটি মনে আছে কবে থেকে শুরু হয়? এটা কয়েক বছর আগে থেকেই শুরু হয়েছে। 5-6 বছর হবে। হ্যাঁ, 5-6 বছর আগে থেকে শুরু হয়েছে। আচ্ছা, তো যিনি প্রথম এই প্ল্যানটা যার মাথায় এলো, তিনি কে? তিনি হচ্ছেন এই গ্রামেরই একজন ছেলে, বা ওনার বাবা একজন সরকারি স্কুলের শিক্ষক ছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার নাম কি যিনি শুরু করলেন? অর্ণব ঘোষ। অর্ণব ঘোষ, বাহ। তো উনি প্রথম কি ভাবলেন? উনি প্রথম ভাবলেন যে, ভেবেছিলেন, উনি তো কলেজে ডিউটি করেন। আচ্ছা, তা উনি প্রথম এই গ্রামটাকে নিয়ে ভেবেছিলেন, বা উনি মানে এই ছবি আঁকা পরিকল্পনাটা ওনার মাথাতেই। এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে বহু শিল্পীরা এসেছিলেন,
আচ্ছা, মানে এখনো যে এই যে হ্যাঁ আঁকা এখন হয়, আসেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেটা সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন শিল্পী আসেন? বিভিন্ন শিল্পীরা আছেন বাহ। এবং তো তারা এসে থাকেন বা এই হ্যাঁ হ্যাঁ খাওয়া হ্যাঁ দাওয়া হ্যাঁ এগুলোরও তো একটা ব্যবস্থা লাগে, হ্যাঁ তো ব্যবস্থা লাগে। সেগুলো কি আপনারা গ্রামবাসীরা সাহায্য করেন? হ্যাঁ গ্রামবাসীরা সাহায্য করি এবং মানে অর্ণব ঘোষ উনি কোনো দিক থেকে যাই হোক ম্যানেজমেন্টটা করে, এবারে মানে আমরা সহযোগিতায় থাকি। আচ্ছা। রান্না বান্না খাওয়া দাওয়া, এবং যখন এই শিল্পীরা এই সব ছবি যখন আঁকতে আসেন হ্যাঁ। বিভিন্ন দূর দূরান্ত থেকে, এই দেখুন মালদা বা হ্যাঁ নাম লেখা আছে কে নাম লেখা কোথা আছে, থেকে হ্যাঁ কে আসছে। কোথা থেকে হ্যাঁ। আসছেন। আমি একজন মানে ভাদু গানের শিল্পী, মানে সঙ্গীত প্রিয় আমি। বাহ। তা এই জঙ্গলমহল ব্যাপারে, জঙ্গল রাখতে মানে কি করতে হবে, জঙ্গল রাখলে এই গাছগাছালি রাখলে কি আমাদের কি উপকার কি হবে? কি উপকার হবে বা আমাদের পরিবেশটা সুস্থ থাকবে। বাহ। আমাদের পরিবেশ ভাদু গান, ভাদু গান এই জঙ্গলের ব্যাপারে, শাস্ত্রের ব্যাপারে, মানে কি করলে বা কি খেলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে এবং বাচ্চা ভালো থাকবে, তার মা ভালো থাকবে, এইসব বিষয় নিয়ে শুনেন। হ্যাঁ। ও ভাদু জঙ্গলের গাছ কেটো না, মানা করি মানা শোনো না। ও ভাদু জঙ্গলের গাছ কেটো না, মানা করি মানা শোনো না। ও ভাদু জঙ্গলের গাছ কাটলে ভাদু গো, মেঘের বৃষ্টি হবে না। ঠিক। আবার মেঘের বৃষ্টি না হলে চাষাবাদ হবে না। ভাদু জঙ্গলের গাছ কেটো না, মানা করি মানা শোনো না। বাহ, নমস্কার। অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো। এসেছি লবণধার প্রাথমিক বিদ্যালয়ে, খুব সুন্দর একটা স্কুল এবং ছানারা প্রচুর চিৎকার চেঁচামেচি করছে, খেলাধুলো, আমার খুব পরিচিত পরিবেশ, আমি যদিও এত ছোট বাচ্চাদের পাই না স্কুলে। নমস্কার, আমি লবণধার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় আমার সঙ্গে একটু কথা বলবেন বলে রাজি হয়েছে। আপনার নামটা একটু কাইন্ডলি আমার বলেন। নাম প্রভাত বিদ। আচ্ছা আমি লবণধার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আচ্ছা, আপনি কত বছর এখানে আছেন? এখন আমার রানিং আমি 23 বছর সার্ভিস আছি। ঠিক ঠিক। আমার একটা জিনিস জানার ইচ্ছে, আমি তো গ্রামটা দেখছিলাম, খুবই সুন্দর, মানে সবারই আসা উচিত এবং দেখা উচিত। আমি শুধু একটা জানতে চাই যে হিস্ট্রি স্টুডেন্ট হিসেবে আমি বুঝি যে এরকম একটা গোটা গ্রামকে ক্যানভাস হিসেবে ব্যবহার করা এবং ক্যানভাসে পরিবর্তিত করা, তো ওটা এত আঁকা, তার পেছনে তো অনেক খরচ লাগে। হ্যাঁ, তো আপনি যদি কিছু, আপনি যেটা শুনেছেন, আপনি তো আর এটার সঙ্গে যুক্ত নয়, আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট, কিন্তু কিভাবে চলে এটা আমার একটু জানার ইচ্ছে ছিল। এখানে মূলত একটা সংস্থা আছে যেটা হচ্ছে আপনার অন্নপূর্ণা ট্রাস্ট। অন্নপূর্ণা ট্রাস্টের যারা সদস্য আছেন গ্রামের ছেলে যুবকরা, তারা মূলত এই জঙ্গলটাকে বাঁচানোর উদ্দেশ্যে এবং গ্রামের মানুষজন যাতে জঙ্গলকে ভালোবাসে, সেই জঙ্গলকে ভালোবাসার তাগিদে বিভিন্ন শিল্পীকে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে নিয়ে এসে ওই সংস্থার পক্ষ থেকে ওই গ্রামে নানা রকম ক্যানভাসের মধ্য দিয়ে একটা মনোগ্রাহী করে তোলা, বাহ। যাতে করে আপনার গ্রামের মানুষ ওইটার সঙ্গে সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যে আমরা হ্যাঁ একটা জঙ্গল আমাদেরকে বাঁচিয়ে তোলে বা জঙ্গলকে রাখা খুব প্রয়োজন, এটা ওনারা গুরুত্ব পায়। ঠিক। এইটাকে তুলে ধরার জন্যই মূলত শিল্পীদিকে নিয়ে এসে এটা অন্নপূর্ণা ট্রাস্টের পক্ষ থেকে করতে হয়। এটা করা হয়। তো এটা তো একটা বিশাল খরচা সাপেক্ষ, তো সেটাও কি ট্রাস্ট থেকেই চলে? অনেকে ডোনেশন দেন নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, এটা মূলত সত্যি এখন কস্টলি খুবই ব্যাপারটা। হ্যাঁ। তবুও আমি যেটা মনে হয়েছে, ওনারা আমার স্কুলটাও কখনো কখনো ব্যবহার করেন, শিল্পীরা থাকেন, আচ্ছা। তো ওনারা অনেকটা ডোনেশন করেন, আর সংস্থার পক্ষ থেকে ওনারাও বিভিন্ন মানুষজনের কাছ থেকে রং তুলি কালেক্ট করে সেইগুলোকে ওরা এই ক্যানভাসের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলেন আর কি। আচ্ছা। হ্যাঁ অবশ্যই এটা তো খরচা অবশ্যই। হ্যাঁ, এবং আপনি এবং গ্রামবাসীরাও নিশ্চয়ই সর্বান্তকরণ ভাবে ওটাকে হ্যাঁ, সহযোগিতা এবং সমর্থন দুটোই আছে। অবশ্যই সমর্থন করি। এখানে অন্নবাবু বলে একজন আছেন, উনি কর্ণধার বলতে পারেন এই সংস্থারই, তো উনি প্রথম উদ্যোগটা নিয়েছিলেন। তারপর আমাকে একদিন বললেন যে মাস্টারমশাই আমাকে একটু সহযোগিতা করতে হবে, কখন স্কুলটা দিয়েও হয়তো। তো আমি স্কুল চলাকালীন ওনাদেরকে একটা রুম ব্যবহার করতে দিই শিল্পীদের থাকার জন্যে, সেই হিসাবে ওনারা ওইটাকে কাজে লাগিয়ে গ্রামে বিভিন্ন জায়গাতে ছবি টবি আঁকেন, সেটা আমারও খুব ভালো লাগে। হ্যাঁ, আমার প্রথম পর্যায়ে হয়তো আমার স্কুলের ওনারা ছবি আঁকেননি, কারণ সরকারি প্রতিষ্ঠান তো। ঠিক। তারপরে ওনারা দেওয়ালতে ছবি আঁকার পর আমার কাছে মত নিয়েছিলেন যে স্যার আমরা কি এখানে ছবি আঁকতে পারি? বললাম হ্যাঁ আঁকুন, শিক্ষামূলক ছবি অবশ্যই আঁকবেন। তা যা ওনারা এঁকেছেন এবং আমার খুব ভালো লাগে। আর বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসেন, হ্যাঁ ওনারাও দেখেন এবং নানা রকম প্রশ্ন আমাকে করেন
যেটুকু আমার জানা সেটুকু আমি আমাদেরকে ঠিক। বলি, এটাই। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, হ্যাঁ। আবার নিশ্চয়ই আসবো, আবার দেখা হবে। হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ, Thank you. থ্যাংক ইউ, নমস্কার। লবণধার গ্রামের যত সুন্দর সুন্দর আঁকা আছে সেগুলোর থিম কি সেটা নিশ্চয়ই তোমাদের মনে এই প্রশ্নটা মানে জানার ইচ্ছে হতে পারে। এখানে যেমন কৃষ্ণ এবং রাধা, অবশ্যই রিলিজিয়াস পেন্টিং এটাকে আমরা বলতে পারি। এটা ছাড়াও অনেক মডার্ন পেন্টিং এখানেও তোমরা দেখতে পাচ্ছ সেরকম থাকতে পারে। এবং এখানে সবচেয়ে ইন্টারেস্টিং আমার যেটা লেগেছে, যেহেতু এই লবণধার গ্রামটা শাল, সেগুন এবং মহুয়ার প্রচুর বনাঞ্চল দ্বারা পরিবেষ্টিত, সেজন্য এখানে যত আঁকা হয় তার একটা বড় বৈশিষ্ট্য কিন্তু কনজারভেশন অফ নেচার সম্পর্কে এখানে কথা বলা হয়, যে প্রকৃতির ভারসাম্য রক্ষা করাটা কতটা দরকার এবং কেন আমাদের প্রত্যেককে, আমাদের আশেপাশে যেমনই প্রকৃতি থাকুক, যতটাই গ্রিনারি থাকুক না কেন, ইট রিয়েলি বিকামস আওয়ার রেসপন্সিবিলিটি টু সেভ দ্য নেচার। এখানে কিন্তু এই নেচারকে বাঁচানোর জন্য প্রচুর ছবি আঁকা আছে। এছাড়াও প্রচুর মিথোলজিক্যাল ক্যারেক্টার্স আছে, প্রচুর সোশ্যাল ইস্যু সম্পর্কে আঁকা হয়েছে। তো এই ধরনের নানান রকমের বিষয়ের বৈচিত্র্যতা কিন্তু আমি এই গ্রামে দেখতে পাচ্ছি। আর গ্রামের স্বাস্থ্য কেন্দ্রের বাইরে ঠিক স্বাস্থ্য সংক্রান্ত ছবিই কিন্তু আঁকা আছে। এটা সত্যিই ফ্যান্টাস্টিক। গ্রামটা ভীষণ সুন্দর, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাইরের জগতের খুব একটা ছায়া কিন্তু এই গ্রামে নেই, যেটার অবশ্যই কিছু ভালো দিক আছে এবং কিছুটা খারাপ দিকও আছে। আমার মনে হচ্ছিল গ্রামের বাইরে যদি একটা টিকিট করা যায় তাহলে গ্রাম মেনটেন করাটা বোধহয় আরেকটু গ্রামবাসীদের পক্ষে সুবিধাজনক হবে, এই আঁকা টাকাগুলোও অনেকটা সুবিধাজনক হবে। এই জায়গাটা আমার অ্যাকচুয়ালি খুব ভালো লেগেছে। আমি যেহেতু গ্রামে বড় হয়েছি, আমি ধানের গোলা, ধান কিভাবে বাছা হয়, এই সবকটার দৃশ্যের সঙ্গে আমি খুব পরিচিত। তাই এখানে স্কুলের বাচ্চারা যদি বেড়াতে আসে, তারা কিন্তু এখনকার যুগে যেগুলো দেখতে পায় না সেগুলো সম্পর্কে কিন্তু তাদের আইডিয়া হবে। এখানে নিয়ারেস্ট যে জমিদার, মানকরের জমিদার, শোনা যায় তিনি যখন এই গ্রামটা প্রতিষ্ঠা করেন তখন গ্রাম প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে ধর্ম যেহেতু ভারতবাসীর জীবনের একটা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাই তিনি ভেবেছিলেন যে এখানে গ্রাম প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে একটা ধর্মস্থান বা ধর্ম পালন করার জায়গাও তৈরি করা উচিত। এবং সেই কারণে তোমরা দেখতে পাচ্ছ এটা শোনা যায় 200 বছরের পুরনো। তো বেসিক্যালি এটা একটা হোমস্টে, অন্নপূর্ণা মন্দিরের ঠিক পাশে, এখানে থাকাও যায়। তো আমি একটু তোমাদের দেখাবো যে হোমস্টেটা কেমন, আর আমি একটু জিজ্ঞেস করবো কিরকম কি চার্জ, ওনারা যদি বলতে চান চলে এসো আমার সঙ্গে। তো এখানে একটা নিচে ঘর আছে, হ্যাঁ নিচে একটা রুম, একটু দেখতে পারবো? যা ভিতরে যা। আচ্ছা আচ্ছা, এখানে বোধহয় রান্না বান্নার ব্যবস্থা আছে, হ্যাঁ আর এখানে বোধহয় বাথরুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা টয়লেট আছে। টয়লেট আছে। বাহ, সুন্দর একটা ঘর, ছোট ছোট অনেক জানলা এবং কুলুঙ্গি, এখানে নানান রকম জিনিস রাখার, পাখার ব্যবস্থা আছে, বাচ্চা একটা টেবিল। আর আমার এইটা খুব ভাল লাগে, এই যে আমাদের মানে পুরনো বাড়িতে এবং গ্রামাঞ্চলে ছিল, আর খুব সুন্দর, এটাও সুন্দর, ছোট ছোট পেন্ট করা। খাটটা তোমরা দেখতেই পাচ্ছ বেশ বড়, এখানে আরামসে 3 জন শোয়া যাবে। একটু জানতে চাইছিলাম যে এইগুলো কোথা থেকে বুক করা যায়? এরকম আপনি ফোনে কন্ট্যাক্ট করতে পারতেন। আর রুম ভাড়াটা কিরকম যদি কাইন্ডলি বলেন? রুম ভাড়াটা দেখুন ম্যানের উপর বেশি যখন একসঙ্গে 4-5 জন লোক আসবে তখন একটু তুলনায় কম পড়বে। আচ্ছা আর যদি
একজন কি দুজন আছে হ্যাঁ। সে তুলনায় একটু বেশি পড়বে। আচ্ছা। অ্যাটলিস্ট ধরুন এখন পার হেড খাওয়া দাওয়া নিয়ে 1000 টাকা করে পড়বে ডেলি। এক এক দিনে খুবই রিজনেবল। সকালে টিফিন, দুপুরে লাঞ্চ আছে। হ্যাঁ, বিকালে লাঞ্চ চা আছে, এবং টিফিন হয় হালকা। আচ্ছা, সব মিলিয়ে থাকা খাওয়া নিয়ে 1000 টাকা। পার হেড 1000। প্রচন্ড পেট পুজো নিয়ে ইন্টারেস্টেড, তো যেখানেই যাই সেখানেই একটা খাবারের গল্প আমি খুঁজেই বের করি। তো দাদার সঙ্গে দেখা হচ্ছে। দাদা, কি নাম আপনার? শেখ আশিকুল। আচ্ছা, তো এটা কি বিক্রি করছেন? খাজুর গুড়। খেজুর গুড়। আমরা জল তেষ্টা পাইনি, তবুও মানে জান দিয়ে জল শেষ করছি, কারণ নিয়ে যাওয়ার পাত্র নেই। তো বলছি যে খারাপ যদি হয় হুম। তাহলে আপনাকে তো খুঁজে পাবো না, সেক্ষেত্রে কি করবো বলুন? আমার বাড়ি হচ্ছে জয়দেব কেঁদুলি। আচ্ছা, আপনি সেখান আমার থেকে আপনাকে ধরে আনতে হবে। আমার মোবাইল নাম্বার নেবেন, আচ্ছা, আপনি যোগাযোগ করবেন। অসুবিধা কিচ্ছু নেই। নিন, এটাতে দেখুন আপনি কতটা হয়, দিয়ে দিন ঠিক আছে। খেজুর গুড়। ভালো হবে তো দাদা? অবশ্যই। ঠিক আছে, দিয়ে দিন। লবণধার গ্রাম, বর্ধমানের এত সুন্দর একটা বিউটিফুল গ্রাম সম্পর্কে তোমাদের সবাইকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি এই পুরো গ্রামের কি অসম্ভব সুন্দর আঁকা এবং তার বিউটিফিকেশন এবং তার এই যে কনজারভেশন অফ নেচারের যে কনসেপ্টটা, আশা করি সেগুলো তোমাদের ভালো লেগেছে। বাই দ্য ওয়ে, এটা নিশ্চয়ই তোমাদের মনে হচ্ছে যে এত তো বক বক করলো গেছো দিদি, কিন্তু আমরা আসবো কি করে? আমরা যেমন শান্তিনিকেতনে আছি, তো শান্তিনিকেতন থেকে আমরা গাড়ি নিয়ে এসেছি। তোমরা যদি গাড়ি নিয়ে আসো তাহলে ইলামবাজার ক্রস করে ত্রিলোকচন্দ্রপুর থেকে বাঁদিকে ঢুকতে হবে। এটা একটা গাড়ি করে আসার রাস্তা। বাস রুটও নিশ্চয়ই আছে ত্রিলোকচন্দ্রপুর থেকে, ওখান থেকে আবার টোটো আসবে। আর তোমরা যদি হাওড়া থেকে ট্রেনে আসার কথা ভাবো, তাহলে হাওড়া থেকে ট্রেন স্টেশন যেটাতে নামতে হবে সেটা হচ্ছে মানকর, এবং সেখান থেকে 10 কিলোমিটার দূরে এই গ্রামটা অবস্থিত। লবণধারের অটো বা টোটো পাওয়া যায়, সেভাবেও তোমরা আসতে পারো। এবার আসি খরচ খরচার ব্যাপারে। আসা ছাড়া তেমন কিছু খরচ খরচার কথা আমরা বুঝতেই পারিনি, বা কিছু নেই অ্যাকচুয়ালি এখানে খরচ করার মতন। অন্নপূর্ণা মন্দির আছে, আমার মা যেমন ওখানে একটা সামান্য প্রণাম করেছেন বা প্রণামী দিয়েছেন। এছাড়া খাবার দাবারের আমরা যেমন বেশ ভালো ভারী ব্রেকফাস্ট করে এসেছি, যাতে আমাদের খাবার দাবারের কোনো গল্প না থাকে। তোমরা যদি খাবার দাবার খেতে চাও তাহলে গ্রামে এসেই কোনো গ্রামবাসীর ঘরে ঢুকে বা তার অনুমতি নিয়ে, অফকোর্স, তোমরা যদি বলো যে আমরা এরকম দুপুরে খেতে চাই, আমরা কোনো কিছু খাবার খেতে পারি কিনা, তাহলে আমার ধারণা কয়েকজনের সঙ্গে কথা বলে আমি যেটা বুঝতে পেরেছি, তারা সাধারণ তাদের খাবারের ব্যবস্থা কিন্তু করে দিতে পারেন, যেটা তোমরা খেতে পারো। আদারওয়াইজ এখান থেকে বেরিয়ে গিয়ে ফেরার পথেও খেতে পারো। তো যাই হোক, আজকের মতন লবণধার গ্রামের গল্প এখানেই শেষ হচ্ছে। আশা করছি তোমাদের পশ্চিমবঙ্গের এবং বর্ধমান জেলার একটা ছোট্ট কিন্তু খুব সুন্দর গ্রাম সম্পর্কে গেছো দিদি আলাপ করাতে পারলো। বাই বাই এভরিওয়ান, সবাই ভীষণ ভালো থেকো, ভালো রেখো সবাইকে। আমি শিওর পরের রবিবারে অন্য কোনো একটা গল্প নিয়ে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য বাই।